নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ভারতবর্ষের বিরুদ্ধে একের পর এক কুৎসিত ভাষায় আক্রমণ করা, ভারতবর্ষের জাতীয় পতাকাকে পায়ের তলায় দেওয়া, সনাতনীদের নির্বিচারে মারা, হত্যা করা এবং তার সঙ্গে সঙ্গে লুটতরাজ করা, মন্দির ভেঙে দেওয়া, বিভিন্ন ধর্মস্থানে আঘাত করা, সব কিছু নিয়ে বাংলাদেশ আজকে যে জায়গায় গেছে, সেখানে গিয়ে বাংলাদেশের সাধারণ লোকের কিন্তু অবস্থা চরম সর্বনাশের দিকে যাচ্ছে। এবং যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে যে প্রতিবাদ ধ্বনি উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে বয়কট বাংলাদেশ। আর এই ধ্বনি শুধুমাত্র পশ্চিমবঙ্গ জুড়ে উঠছে এটা কেউ ভাববেন না। এখন গোটা দেশ জুড়ে বিভিন্ন দিকে একদম কি বলে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে চারিদিকে একটাই কথা, সেটা হচ্ছে বয়কট বাংলাদেশ। বয়কট বাংলাদেশ যে কি ভয়ঙ্কর ভাবে প্রভাব বিস্তার করতে পারে সেটা ওপার বাংলায় মানে বাংলাদেশে বসে থাকা কাঠমোল্লা এবং হুজুর খেজুর মার্কার লোকেরা এখনো বুঝতে পারছেন না। তবে মনে হয় সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে, কারণ বিপদ ঘনাচ্ছে। চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন বাংলাদেশে কিভাবে নির্বিচারে আমাদের সনাতনীদের উপরে আক্রমণ হচ্ছে, আপনারা জানেন। আপনারা দেখেওছেন কিভাবে মন্দির ভাঙা হয়েছে, কিভাবে ইস্কনের একজন ধর্মগুরু তাকে অন্যায্যভাবে পরিকল্পিত চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এবং জেলে রাখা হয়েছে। তার সঙ্গে যারা আছে তাদেরকেও অনেককে গ্রেপ্তার করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যারাই সমবেত হচ্ছে হিন্দুদের উপর সোচ্চার হচ্ছে, আক্রমণের বিরুদ্ধে যারা সোচ্চার হচ্ছে, প্রতিবাদ করছে, তাদের প্রত্যেককেই প্রায় মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হচ্ছে। এবং সেখানকার মৌলবাদী জেহাদি মানসিকতা সম্পন্ন লোকেরা, কাঠমোল্লারা, তারা কিন্তু আওয়াজ তুলছে একটাই, ইস্কনকে নিষিদ্ধ করো, কারণ টেরোরিস্ট অর্গানাইজেশন। লজ্জা লাগে, লজ্জা লাগে এই সমস্ত লোকেদের কথা শুনলে। কিন্তু তবুও বাংলাদেশের ইউনুস অর্থাৎ মোহাম্মদ ইউনুস সে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য এদের অর্থাৎ এই সমস্ত কাঠমোল্লাদের প্রশ্রয় দিচ্ছে। যদিও আমি বিশ্বাস করি মোহাম্মদ ইউনুস আগে যে কথাগুলো বলতেন সেগুলো হচ্ছে আল তাকিয়া, অর্থাৎ দরকার পড়লে ইসলামের বিরুদ্ধেও কথা বলতে হলে বলবো, কিন্তু পরে সুযোগ পেলে নিজেদের সমস্ত কিছু অর্থাৎ শরিয়া আইন বলবৎ করে সেখানে দারুল ইসলাম করার চেষ্টা আমি করব। এটা একদম ঘোষিত সিদ্ধান্ত। এবং সেখান থেকে মোহাম্মদ ইউনুসের এই আল তাকিয়া করাটা আমরা জানতাম। সেই মোহাম্মদ ইউনুস কিন্তু আজও যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে হিন্দুদের চাকরির জায়গা থেকে বের করে দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, যোগ্য ব্যক্তিকে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে সরিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো দেখে আমরা সবাই তিতি বিরক্ত হয়ে গেছে এবং প্রত্যেকের বুকের মধ্যে কিন্তু আগুন জ্বলছে। সেই আগুনের মধ্যে আবার ঘৃতাহুতি দিয়ে দিয়েছে একদম এই কাঠমোল্লারা। যদিও কাঠমোল্লারা ঘৃতাহুতি মানে বোঝে না, তবু তাদের বুঝিয়ে দিচ্ছি। আগুনের মধ্যে ঘি দেওয়া, বাপের জন্মে হয়তো কাঠমোল্লাগুলো শোনেনি বা দেখেওনি, যদিও তাদের পূর্বপুরুষরা এই সমস্ত করে এসছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে পাকিস্তানের জারজ সন্তান যারা এইভাবে আক্রমণ করেছে বাংলাদেশে থাকা হিন্দুদের এবং ভারতের জাতীয় পতাকাকে যারা অপমান করেছে, পায়ের তলায় রেখেছে, তারপরে প্রতিক্রিয়া কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয়েছে। এখানেও বাংলাদেশের জাতীয় পতাকাকে নিয়ে অবমাননা করা হয়েছে। আর এটা অস্বাভাবিক, কারণ প্রত্যেকটা ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া অবশ্যই হবে। আজকে সেদিন নেই যে আপনি বললেন স্যার তন সে জুদা বলে বেঁচে যাবেন, এটা হবে না। কারণ এখানে পাল্টা আমরাও চিন্তা ভাবনা করব। এই জায়গায় থাকা ভারতবর্ষ বারবার প্রত্যুত্তর দিচ্ছে, কিন্তু তার মধ্যে একটা খবর যেটা খুব স্প্রেড করে গেছে সেটা কিন্তু মারাত্মক ছিল এবং যেটার উপর ভর করে কিন্তু অনেক কিছু হতে পারে, এটা বাংলাদেশের কাঠমোল্লারা এখনো জানে না। সেটা হচ্ছে বেলঘড়িয়া থেকে যাওয়া এক ভারতীয়, সে বাংলাদেশে গিয়েছিল এবং তার বিরুদ্ধে অর্থাৎ সায়ন ঘোষের বিরুদ্ধে মারা, তাকে তার হিন্দু পরিচয় জানার পরে তাকে মারা, মোবাইল কেড়ে নেওয়া, সব কিছু কেড়ে নেওয়া বুঝিয়ে দিয়েছে যে তারা ভারতীয় চিহ্নেও, ভারতীয় জেনেও আক্রমণ করেছে, যেটা তালিবানরা পর্যন্ত করেনি, যেটা করেনি কোনো রাশিয়ান সেনারা ইউক্রেনে থাকা ভারতীয়দের উপর হাত দেয়নি। বিশ্বের কোনো প্রান্তে ভারতীয়র ওপর হাত দিতে গেলে 70 বার চিন্তা করে। আজকের দিনের যে সমস্ত বিশ্বের ছড়িয়ে ছিটে থাকা লোকেরা আছে, সেখানে আমাদের দেশের, আমাদের রাজ্যের, আমাদের কলকাতার বাঙালি ছেলে সায়ন ঘোষের ওপর হাত তুলেছে। এগুলো যখন হচ্ছে, যখন গোটা দেশে এখন কিন্তু ভাইরাল নিউজ সায়ন ঘোষ, তার মাথায় ব্যান্ডেজ করা ছবিটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং এবিপি আনন্দ কিন্তু দেখিয়েছে
হিন্দু হওয়ার অপরাধে কিভাবে ভারতীয় এবং হিন্দু বলার পরেও কিভাবে তাকে আক্রমণ করা হয়েছে, এই সমস্ত কিছু দেখে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশে কিভাবে সবকিছু করেছে। একদিন বাংলাদেশে আওয়াজ উঠতো বয়কট ইন্ডিয়া, আর আজকে পাল্টা আওয়াজ উঠছে বয়কট বাংলাদেশ। অনেকেই ভাবছেন হয়তো বয়কট বাংলাদেশ করে কি যাবে আসবে। মনে রাখবেন, ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের কলকাতায় যখন শুরু হলো, অর্থাৎ বাংলাদেশে কোনো রোগীকে পরিষেবা দেব না যতদিন না পর্যন্ত তারা আমাদের জাতীয় পতাকাকে অপমান করেছে এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুদের উপর আক্রমণ করছে, এটা যতদিন না বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কোনো চিকিৎসা করব না। আর এইবার সেটা কিন্তু চারিদিকে স্প্রেড করে গেছে। আপনারা জানেন, আমি বলেছিলাম জে.এন. রায় হসপিটাল সেটা করেছে। এখন ত্রিপুরায় এলএস হসপিটালে কিভাবে বলা হচ্ছে, কিভাবে বলছেন সেখানকার ডাক্তার এবং দাঁতের সুপারিনটেন্ডেন্ট কিভাবে বলছেন, সুপার বলছেন, সেগুলো আপনি একবার দেখুন। नमस्कार। देखिए, आप लोग जो इशू लेके आए हैं, एक भारतीय होने के नाते इतना निश्चित है कि आप लोगों का जो इमोशन, जो सोच, जो भावना लेके आए हैं, उसका मैं पूर्ण तरफ से इज्जत करता हूं, उसका सम्मान करता हूं और उसी भावना के साथ आप लोगों के साथ खड़ा हूं। तो इसी भावना के साथ न केवल मैं आपके साथ खड़ा हूं, आप लोगों के 2-4 जो लीडरशिप टीम आई है उनकी भावनाओं के साथ खड़ा होके उसीलिए मैं नीचे आया हूं, आप लोगों को सांत्वना और आश्वासन देने के लिए कि जो आप समझते हैं उस देश के, उस प्रदेश के, बांग्लादेश के लोगों को अभी सर्व नहीं करना है, क्योंकि उन्होंने ना हमारा अपमान किया है, हमारे लोगों के साथ बहुत बुरा सलूक भी किया है। इसी भावना के साथ मैं आपको आश्वासन देता हूं कि हम उस देश के लोगों को कोई भी सर्विस नहीं दे रहे हैं और उनको सर्व नहीं कर रहे हैं। অর্থাৎ ত্রিপুরাতেও কিন্তু এইভাবে প্রতিবাদ হচ্ছে এবং তারা একটাই কথা বলছে, আমাদের দেশের জাতীয় পতাকাকে অপমান করেছে এবং হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। হিন্দুদের উপর অত্যাচারের ফলটা এখন নিতে হচ্ছে কিন্তু বাংলাদেশের সমস্ত লোকেদের। এবারে যারা চুপ করে এতদিন পর্যন্ত বসেছিলেন, যারা ভাবছিলেন আমার বাবার কি, কারণ হিন্দুদের মারছে তাতে আমার যায় আসে কি, অর্থাৎ বাংলাদেশে থাকা কাঠমোল্লা বাদেও যে সমস্ত মুসলমানরা আছে যারা পরোক্ষভাবে সাপোর্ট করছেন এই সমস্ত কাঠমোল্লাদের, যারা আমাদের ভারতবর্ষের লোককে অপমান করছে, ভারতীয় জাতীয় পতাকাকে অপমান করছে এবং তার সঙ্গে সঙ্গে সনাতনীদের উপর আক্রমণ করছে, সেই সমস্ত ঘুমন্ত লোকেরা এবার শুনুন বিপদটা আপনাদের কোথায়। এই যে চলছে না সমস্ত কিছু, চারিদিকে একটা স্প্রেড করছে বয়কট বাংলাদেশ, বয়কট বাংলাদেশ। বাংলাদেশি পণ্য ভারতবর্ষের বুকে খুব কম চলে, খুব একটা ইউজ করি না আমরা, তাও যেগুলো চলে যেমন প্রাণ, আজকের পর থেকে প্রাণের দ্রব্য বা প্রাণের কোনো জিনিস ভারতবর্ষের কোনো লোক বা বাংলার বুকে থাকা কেউ প্রাণের কোনো দ্রব্য কিনবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। আমার মনে হয় অনেকেই কিনবে না। এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় বিপদ হচ্ছে বাংলাদেশে কোনো কিছু রপ্তানি হবে কি, আগামী দিনে কিন্তু আন্দোলন উঠবেই। ভারত সরকারকে মানতে বাধ্য হতে হবে এবং ভারত সরকারের বিরুদ্ধে প্রবল চাপ সৃষ্টি হবে আস্তে আস্তে। কারণ যেভাবে একের পর এক চিকিৎসা ক্ষেত্রে যেভাবে ডাক্তাররা বাংলাদেশিদের বয়কট করা শুরু করেছিল, অর্থাৎ বাংলাদেশ থেকে এলে আমরা তার সেবা, তার পরিষেবা কোনো কিছু করবো না, অর্থাৎ বাংলাদেশি কাউকে আর এখানে চিকিৎসা করতে আসতে হবে না। এই সোজা সাপটা কথাটা কিন্তু ভারতবর্ষ বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশি রোগীদেরও বয়কট করা হবে। মনে রাখবেন, বিশ্বের সমস্ত দেশ যেখানে যেখানে চিকিৎসা হয় সেখানে অনেক কস্টলি হয়, ভারতবর্ষে কম টাকায় হয়। পাকিস্তানের এক নাগরিক চিৎকার করে বলেছিল সাংবাদিকদের সামনে, যেখানে ভারতবর্ষে একমাত্র চিকিৎসা যেখানে 30-35 হাজার টাকায় যে চিকিৎসা হয়ে যায়, সেটা করার জন্য আমেরিকায় গেলে বা মালয়েশিয়ায় গেলে বা অন্য কোনো জায়গায় গেলে খরচ হয় প্রায় 4 থেকে 5 লাখ টাকা। সেটা তাদের বাঁচে, তাই তারা 35 হাজার টাকা খরচের মধ্যে ভারতে চিকিৎসা করাতে আসে। পাকিস্তান থেকে আসে ভারতে চিকিৎসা করাতে, আর বাংলাদেশে তো কাতারে কাতারে রোগী এই কলকাতার বুকে আসে। কলকাতার বুকে বয়কট তো শুরু হয়েছে, এরকম দিন না আসে যে কলকাতার বুকে যারা সব ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশিরা যারা চিকিৎসার জন্য এসছে তাদের কেউ জিজ্ঞাসা করে তোমরা কোথাকার লোক, এবং তারপর যদি তারা বলে বাংলাদেশি এবং জিজ্ঞেস করে তোমার ধর্ম কি, যেভাবে আমাদের সায়ন ঘোষকে জিজ্ঞাসা করা হয়েছে সেভাবে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ধর্ম কি, তারপর সে যদি বলে আমি বাংলাদেশি মুসলমান, তার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে তার দায় কি এই কাঠমোল্লারা নেবে?
আর এটা হওয়া তো স্বাভাবিক, এটা হওয়ার জায়গায় চলে যায়। যদিও যদিও ভারতবর্ষের মুখে পশ্চিমবঙ্গে এখনো সেরকম পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু এটা একটা ভয়ঙ্কর প্রবণতা যেটা ধীরে ধীরে বাড়ছে। এবং মনে রাখবেন, আমরা সবাই চাপ সৃষ্টি করব যেভাবেই হোক বাংলাদেশকে সমস্ত কিছু দিক থেকে বর্জন করা, কোনো রপ্তানি আমরা করব না। বাংলাদেশে যে সমস্ত পাট উৎপন্ন হয়, যেগুলোকে নেওয়া হয়, ভারতবর্ষে কিছু আমদানি হয়, তার আমাদের দরকার নেই। এই জায়গায় যখন পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে, ভারতবর্ষ থেকে কোনো মাল না গেলে বাংলাদেশের অনেক কিছু বন্ধ হয়ে যাবে। ঘুরপথে তাকে মালয়েশিয়া বা ব্রাজিল থেকে পণ্য সামগ্রী আনতে হবে। সেই খরচা দেওয়ার জায়গায় ইউনুসের এই মাফিয়া সরকার যেটা চালাচ্ছে, মাফিয়া রাজ, এরা পারবে কি? এই প্রশ্নটা উঠছে। ইউনুস সরকারের অনেক লোক, মানে ইউনুসের এই মাফিয়া রাজের মধ্যে থাকা অনেকেই এখন প্রশ্ন তুলছে, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। বাংলাদেশের বহু ব্লগার এখন লেখা শুরু করছে এতদিন পরে যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে, জাতীয় পতাকাকে এরকমভাবে পা দিয়ে মারানো এটা অনুচিত কাজ। এখন টনক নড়ছে, তবে দেরি হয়ে গেছে, আবারও বলছি, বারবার বলছি, সবার আগে চেষ্টা করতে হবে বাংলাদেশের বুকে থাকা কোনো সনাতনীর গায়ে যেন হাত না লাগে। চেষ্টা করতে হবে সবচেয়ে আগে যেন স্বামী চিন্ময় কৃষ্ণ যিনি দাস আছেন, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস প্রভু যিনি আছেন ইস্কনে, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং বিনা শর্তে তাকে মুক্তি দেওয়া। যে কাজগুলো বাংলাদেশের এই মাফিয়া সরকার করছে সেটা হচ্ছে ভারতবর্ষের দিকে আসা, ভারতবর্ষেতে আসতে চাওয়া যে সমস্ত সাধু সন্ন্যাসী আছে, যারা চাইছে, যারা এই ভারতবর্ষের বুকে খালি ভক্তির জন্য বা তীর্থ ভ্রমণের জন্য ভিসাগুলো পায়, সেই তীর্থ ভিসায় যারা আসতে চাইছে তাদেরকে আটকে দিচ্ছে বাংলাদেশের ওইখানে, অর্থাৎ একদম বর্ডারে থাকা লোকেরা, এবং তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে যে যাওয়া যাবে না। এটা বন্ধ করা উচিত। নচেত ভারত সরকারেরও উচিত কোনো বাংলাদেশিকে ভারতের বুকে ভিসা না দেওয়া, তাদের কোনো চিকিৎসার জন্য ভিসা, চিকিৎসার জন্য করতে আসছে, এগুলো না দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে তীর্থ ভিসা চালু করে ভারত সরকারের উচিত বাংলাদেশের সরকারের ওপরে প্রবল চাপ সৃষ্টি করা। নচেত অন্য রাস্তা দেখতে হবে। হুমকি ধমকি চমকানি বাংলাদেশে যারা দিচ্ছিল, অর্থাৎ যুদ্ধ করব, এই যুদ্ধ খেলা ভারতের সঙ্গে খেলে যে টিকবে না বাংলাদেশ, সেটা বাংলাদেশের আচ্ছা লোকেরা জানে। এই কাঠ মোল্লা হুজুর খজুরগুলো ভাবছে এক কোপে তরোয়াল দিয়ে ওই বাঁশের মাথায় বা ওই কলা গাছের মাথায় মুন্ডু দিয়ে কতল করে দিলাম বলে ছবি দিয়ে মানুষকে ভয় দেখাবে। এই ভিডিওগুলো যারা ভাইরাল করছেন তাদের উদ্দেশ্যে বলা, এই ভিডিও ভাইরাল করে লাভ নেই, কারণ এই সমস্ত ভিডিও করে কাজ করা হবে। কলা গাছের ওপর তরোয়াল চালানো আলাদা জিনিস, আর AK-47 সামনে দাঁড়ানো আমাদের ভারতীয় সেনা বাদ দিন, বাংলার পুলিশের সামনে দাঁড়িয়ে এই কাজটা করার ক্ষমতা কোনো কাঠমোল্লার বাচ্চার নেই, যারা বাংলাদেশে বসে এই সমস্ত ভিডিও করছেন। আমরা চাইলে রোজ সকাল সন্ধে ওই কলা গাছের মধ্যে কিছু লাগিয়ে রোজ এক কোপে উড়িয়ে দিতে পারি। আর এক কোপে ওড়াচ্ছেন কি করে আপনারা? অর্থাৎ কাঠমোল্লা যারা বাংলাদেশে আছেন, যারা জবাইয়ের মানসিকতা লাগেন, তারা তো আর এক কোপে ওড়ান না, তারা তো পেঁচিয়ে কাটেন। তো সেটা করে দেখান না কলা গাছকে। দম তো কলা গাছ অব্দি আছে। ভারতের লোককে মারতে গেলে না 7বার জন্ম নিতে হবে। আজকে একজন সায়ন ঘোষের গায়ে শুধু হাত তুলেছ, তার ফল কিছুদিনের মধ্যে টের পাবে, কিন্তু বাকি যারা আছে তাদের বিরুদ্ধে বলার আগে 7বার ভাববে। আর এইভাবে বাংলাদেশকে ক্রমশ বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু এই বাংলাদেশের এই কাঠমোল্লা, এবং সঙ্গে সঙ্গে এই শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া শান্তির ছেলে ইউনুস। সে জানেই না কি করছে, সে জানেই না কোথায় নিয়ে যাচ্ছে আস্তে আস্তে বাংলাদেশকে। এক তো বাংলাদেশ দেখেও শিখছে না, পাকিস্তান ভিক্ষের বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ কটরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, আমাকে দাও সাহায্যের জন্য। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার কথা পাকিস্তানের লোকেরা বলছে, তারা চাইছে না। আর বাংলাদেশে বসে থাকা এই সমস্ত কাঠমোল্লাদের দেখে যারা ভয়ে বসে আছেন বা আরামে ঘুমোচ্ছেন, যে মারছে হিন্দুদের মারছে, বলছে ভারত বিরোধী বলছে, আমার বাপের কি, মনে রাখবেন বিপদে আপনাদের পড়তেই হবে। আর বিপদের মধ্যে চলে গেছে কিন্তু বাংলাদেশ। আজ যদি বিশ্বাস না করেন, নাই করতে পারেন, কিন্তু আগামীকাল যখন চোখ খুলবেন দেখবেন বাড়িতে পেঁয়াজটাও নেই, দুর্মূল্য হয়ে গেছে সবকিছু, নুনটা পর্যন্ত কিনতে গেলে আপনাদের অনেক কিছুই ফাটবে। আর এই ফাটানোর জায়গায় যেতে হবে ভারতকেও, কারণ আমরা অনেক সহ্য করেছি, আর নয়। হয় এখনই আজ থেকে কোনো হিন্দুর গায়ে হাত দেওয়া বন্ধ করে দিন, আর ভারতের জাতীয় পতাকাকে অপমান করে যারা করেছে, যারা ছবি এঁকেছে, সেই প্রত্যেকটা হারামজাদাকে রুলের বাড়ি দিন, তাদের পিঠে যেন রুলের দাগ থাকে, সেটা দেখলে আমরা একটু ঠান্ডা হবে। তবে আমাদের ঠান্ডা হওয়াটাও
ডিপেন্ড করছে আপনারা কতটা স্টেপ নিচ্ছেন। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা অনেক দূরের কথা, ভারতের জাতীয় পতাকাকে পা দিতেই আজকে এই অবস্থা আছে বয়কট বাংলাদেশ। এরপরে কি হবে ভেবে নেবেন। নিজের ভালো কুত্তাও বোঝে। জানি না বাংলাদেশে এই কাঠমোল্লা এবং এই ইউনুস তাদের চেয়েও নিচে কি, প্রশ্নটা আপনার কাছে রইল। যাই হোক, আপনি কি ভাবছেন জানাবেন, কারণ এভাবেই আমাদের সবাইকে একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে হবে বাংলাদেশের এই সমস্ত কাঠমোল্লা হুজুর খেজুরদের বিরুদ্ধে। বাংলাদেশে বসে থাকা সাধারণ মানুষ, যারা মুসলিম হন বা অন্য কোনো সম্প্রদায়ের হন, শুধুমাত্র হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এটা দেখে যারা চুপ করে আছেন, শুধুমাত্র জাতীয় পতাকা ভারতবর্ষের অপমানিত হচ্ছে দেখে যারা চুপ করে আছেন, আপনারা ভাববেন, কারণ বিপদ শুধুমাত্র একজনের হবে না। আগুন যখন লাগে না সবাই তাতে পড়ে। তাই জঙ্গলে বাস করে দাবানলকে বন্ধ করার চেষ্টা করুন। দাবানল হওয়ার জায়গা দেবেন না, তাহলে জঙ্গলে সব প্রাণী গাছপালার সঙ্গে পুড়েও যায়। ভাববেন, ভাবানোর জন্য, জাগানোর জন্য রুদ্রবার্তা। আর আপনি যদি মনে করেন, যিনি দেখছেন, যে এই প্রতিবেদনটা সবার কাছে পৌঁছানো দরকার, তাহলে 100 জনকে শেয়ার করবেন। আর কিছু কাজ করতে হবে না, বাকি কাজ এমনি হবে। ভারত জাগছে, বাংলা জাগছে। আজ বাংলা ভাষায় যারা শুনছেন আমার কথা, তারা প্রত্যেকে মনে রাখবেন, আজ আমরা যদি ইউনাইটেড হয়ে বয়কট বাংলাদেশ না বলি, তাহলে আগামীকাল আমাদের লোকেদের উপরে অত্যাচার, মানে যদি ভাবেন সনাতনী যারা বাংলাদেশে আছে তারাও আপনার ভাই, আপনার নিজের লোক, তাহলে কিন্তু আমাদের প্রতিবাদ করতে হবে এবং সবাইকে জানাতে হবে, সবাইকে জাগাতে হবে যে প্রতিবাদ করুন এবং বয়কট বাংলাদেশ স্লোগান তুলুন, যাতে ভারতবর্ষ, ভারত সরকার মেনে নেয় এবং তারা রপ্তানি বন্ধ করে দেয়, যতদিন না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।